শুরুতেই ম্যাজিক। ৬৭ বছরে ১০ জন প্রধানমন্ত্রী মিলে ধার করেছিলেন ৫৫ লক্ষ কোটি টাকা, আর একজন ১২ বছরে ধার করলেন ১৪১ লক্ষ কোটি টাকা, প্রায় ৩ গুণ। আর দেশের ঋণ বেড়ে হলো প্রায় ৪ গুণ। ১২ বছর আগে $১ মানে ছিল ৬১ টাকা, আর এখন ৯৫ টাকা। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন, রোজকার জিনিসের দাম বাড়ছে তো বাড়ছেই। প্রতি বছর অন্তত ১০,০০০ কৃষক আত্মহত্যা করছেন। সারা দেশে প্রায় ৯০,০০০ স্কুল বন্ধ। ম্যাজিক? কেন্দ্রীয় সরকারের মাথা ব্যথা জনবিন্যাসের বদল নিয়ে। তার জন্য বেশ কড়া একটা কমিটিও তৈরি করা হয়েছে। জনবিন্যাসের বদল নানা রকমের হতে পারে, যেমন ধরুন ভাষাগত জনবিন্যাস। গ্রাফটা দেখুন, হিন্দির একচেটিয়া দাপট হু হু করে বাড়ছে। এর মূল কারণ হিন্দি ভাষীদের জন্মহার কমছে না। হিন্দির তুলনায় অন্যান্য ভাষা অনেক 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 দূরে, এবং শতাংশের বিচারে বেশিরভাগই কমছে। হিন্দি হিন্দু হিন্দুস্তান, হিন্দি হিন্দু হিন্দুস্তান, এই প্রবণতা কি ভারতের বৈচিত্র্যকে নষ্ট করবে না? আপনার মতামত কমেন্টে জানান। এবার দেখুন ধর্মভিত্তিক জনবিন্যাসের ছবি। কোথাও আটকে ওঠার মতো কিছু নেই। মুসলমানরা দেশের সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে বলে যে প্রচার হয়, এই গ্রাফ দেখলে বোঝা যাচ্ছে পুরোটাই গাঁজাখুরি। তবে এসবের কোনোটাই না। কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছে অনুপ্রবেশের জন্য জনবিন্যাসের বদল দেখতে। বহু বছর ধরে আমরা এই অনুপ্রবেশের কথাটা শুনে আসছি। বিরোধী নেত্রী থাকার সময় মমতা ব্যানার্জি বলতেন রাজ্যে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী ঢুকছে, সিপিএম তাদের মদত দিচ্ছে, লোকসভায় কাগজও ছুড়ে দিয়েছিলেন। বিরোধী দলনেতা থাকার সময় শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন রাজ্যে ১ কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি আছে, জনসংখ্যার ৩৫%ই অনুপ্রবেশকারী। ২০১৬ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু রাজ্যসভায় বলেছিলেন দেশে ২ কোটি অনুপ্রবেশকারী আছে। ২ কোটি মানে একটা ছোট্ট দেশের জনসংখ্যার চেয়ে বেশি। শুনলে শিউরে ওঠারই কথা। দাঁড়ান, তথ্য কি বলছে। কানাইয়া কুমার আরটিআই করে জানতে চান অনুপ্রবেশকারীদের আসল সংখ্যা কত। এবছর ২৩শে জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক লিখিত জবাবে জানায় কেন্দ্রীয়ভাবে এমন কোনো নির্দিষ্ট তথ্য সরকারের হাতে নেই। মানে এত বছর ধরে ভয় দেখানো হচ্ছে, কেন্দ্র উচ্চ পর্যায়ের কমিটিও বানিয়ে ফেলেছে, কিন্তু পাকা তথ্যই নেই। তাহলে কিসের ভিত্তিতে বলা হচ্ছে? ২০২৫ সালের জুনে চমকে দিলেন সংসদের বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুর। জানালেন সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে অনুপ্রবেশ কমছে। তারপর ডিসেম্বরের ১৭ তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকসভায় কি জানালেন? তিনি বললেন ২০১৪ থেকে ২০২৫ এই ১১ বছরে মোট গ্রেপ্তার হয়েছে ২৩,৯২৬ জন। ২৩,৯২৬ জন অনুপ্রবেশকারী মাত্র। এর মধ্যে ২১,৪০৭ জন বাংলাদেশ সীমান্তে, আর ১,৬০২ জন মায়ানমার সীমান্তে। এখন একটু হিসেব করুন। একদিকে নেতারা দাবি করছেন লক্ষ লক্ষ কোটি কোটি অনুপ্রবেশকারী, অন্যদিকে সরকারি হিসেব ১১ বছরে ধরা পড়েছে মাত্র ২৩,০০০-এর কিছু বেশি অনুপ্রবেশকারী। তাহলে প্রশ্ন উঠবেই, আমাদের বিএসএফ, ইমিগ্রেশন, গোয়েন্দা, পুলিশ সবাই কি অপদার্থ? তা তো নয়। তারা তো অসম সাহসের সঙ্গে দায়িত্ব পালন করেন। তাহলে রাজনীতির ধান্দায় তিলকে তাল করা হচ্ছে। আপনি কি মনে করেন? কমেন্টে আপনার কথা লিখুন। অনুরোধ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বদলে দেশ সঙ্গে থাকুন। ধরে নিন দেশ অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে, তাহলে দায় তো কেন্দ্রীয় সরকারের, মানে নরেন্দ্র মোদী, অমিত শাহদের, তাই না? সীমান্ত কার হাতে? বিএসএফ কার হাতে? স্বরাষ্ট্র মন্ত্রক কার হাতে? ভেবে দেখুন, সত্যি কি পরিস্থিতি এত ভয়ঙ্কর, নাকি ভয়টাই আসল রাজনীতি? কেন্দ্রের দেওয়া তথ্য দেখে আপনার কি মনে হচ্ছে? পেছনে কি অন্য কোনো মতলব কাজ করছে? আপনার মতামত কমেন্টে লিখুন।
এবার যা বলবো তার জন্য আমাকে দেশদ্রোহী বলা হতে পারে, ট্রোল হতে পারে, মামলা হতে পারে, শাস্তিও হতে পারে। আমি তৈরি, কারণ যেটা সত্যি সেটা বলবোই। যারা দেশের স্বাধীনতা আন্দোলনে ছিলেনই না তারাই এখন দেশদ্রোহী বাঁচছেন। পছন্দ না হলেই দেশদ্রোহী। সেটা স্বাধীন দেশের অন্যতম সেরা সন্তান সোনাম ওয়াংচুক হতে পারেন, বা সদ্য তৈরি হওয়া ককরোচ জনতা পার্টি। তা বলে কি সত্যি বলাটা বন্ধ করে দেবো? সেটা তো হয় না। দেখুন, অনুপ্রবেশ শুধু ভারতের সমস্যা না, এটা গোটা পৃথিবীর সমস্যা। এই ছবিটা মনে আছে? আয়লান কুর্দি, ওরাও ছিল অনুপ্রবেশকারী, সিরিয়া থেকে তুরস্ক। আচ্ছা, কেউ কি শখ করে নিজের বাড়ি, জমি, পরিবার ছেড়ে বেআইনি পথে অন্য দেশে যায়? আমরা ডাঙ্কি রুটের কথা শুনেছি। হাজার হাজার ভারতীয় নিজেদের জমি বেচে, ধার করে, দালালদের লাখ লাখ টাকা দিয়ে, জঙ্গল পেরিয়ে, নদী পেরিয়ে, সমুদ্র পেরিয়ে বেআইনিভাবে বিদেশে ঢোকার চেষ্টা করেন। কেন? কারণ কাজ চাই, ভবিষ্যৎটা উজ্জ্বল হোক, এটা চাই। পিউ রিসার্চ সেন্টার এবং সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ অফ নিউ ইয়র্কের হিসেব অনুযায়ী শুধু আমেরিকাতে প্রায় 7 লক্ষ বেআইনি অনুপ্রবেশকারী ভারতীয় তারা বাস করছেন। দেখেন কিভাবে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কয়েকজন ভারতীয়কে হাত পায়ে শেকল বেঁধে ফেরত পাঠিয়েছিল। সেই ছবি দেখে গোটা দেশ অস্বস্তিতে পড়েছিল। প্রশ্ন হলো, যখন ভারতীয়রা কাজের খোঁজে বেআইনিভাবে বিদেশে যান তখন সেটা মজবুরি, আর বাংলাদেশ বা মায়ানমার থেকে কেউ এলে দেশ দখলকারী। রোহিঙ্গাদের কথা ভাবুন। মায়ানমারের সামরিক জুন্টার অত্যাচার থেকে বাঁচতে লক্ষ লক্ষ রোহিঙ্গা প্রাণ হাতে করে পালিয়েছেন। কেউ বাংলাদেশে, কেউ মালয়েশিয়ায়, কেউ ইন্দোনেশিয়ায়, সামান্য কিছু ভারতে, কেউ সমুদ্রে ভাসতে ভাসতে মারা গেছেন। এরা কি পিকনিক করতে দেশ ছেড়েছিলেন? না, তারা। এবার আসি পরের কথায়। ভোটের আগে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন অনুপ্রবেশকারীরা আমাদের রাজ্যের লোকেদের কাজ কেড়ে নিচ্ছে। বাংলাদেশ থেকে অনেক হিন্দুও এই রাজ্যে আসেন। তারা সোনার দোকান, হোটেল, নার্সিংহোম সহ নানা ব্যবসা ফেঁদে বসে। তারাই তো এ রাজ্যের মানুষের ব্যবসার সুযোগ কাটছেন, কাজ কাটছেন। কিন্তু দেশের সরকার বলছে তারা শরণার্থী। তারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এদেশে এসছেন নাকি ব্যবসা ফাঁদার জন্য, সেটা দেখার দরকার নেই। আর বাংলাদেশ থেকে আসা মুসলিমরা কেউ রাজমিস্ত্রির যোগানদার, কেউ অন্যের বাড়িতে কাজ করেন, কেউ ছোট চা দোকান চালান, স্পাইস হোটেলে কাজ করেন, কেউ যৌনপল্লীতে নাম লেখাতে বাধ্য হন। তারা নাকি আমাদের কাজ কেড়ে নিচ্ছেন, তাই তাদের তাড়িয়ে দিতে হবে। তারা অনুপ্রবেশকারী। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो। মানুষকে ন্যূনতম মর্যাদা দেওয়ার ব্যাপারও নেই মুখ্যমন্ত্রী। ওরা কেউ চুরি করতে আসেননি, ডাকাতি করতে আসেননি, এসেছেন পেটের টানে। আগেও অনুপ্রবেশকারী ধরা পড়েছে, কোর্টে বিচার হয়েছে, জেল হয়েছে, তারপর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু এবার খেলাটা অন্যরকম। ये सब बांग्लादेशी है, इसको ले लेना चाहिए, लेकिन ये लोग को, पुलिस को हम लोग बता दिया जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो। এবার বলা হচ্ছে সন্দেহ হলেই তুলে নাও, কোর্টে তোলার দরকার নেই, হোল্ডিং সেন্টারে রাখো। 1 মাসের মধ্যে নাগরিকত্ব যাচাই করে সোজা বিএসএফ এর হাতে তুলে দাও, তারপর পুশব্যাক। অনেকে বলবেন অসুবিধা কি? দাঁড়া, যদি ভুল হয়, যদি একজন ভারতীয় নাগরিককেই বাংলাদেশি বলে তুলে নেওয়া হয়, ভুল করে বা ইচ্ছাকৃত, অসম্ভব ভাবছেন? তাহলে আমির শেখের গল্পটা শুনুন। মালদার কালিয়াচকের 24 বছরের আমির শেখ কাজ করতে গিয়েছিলেন রাজস্থানে। সেখানে তাকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়। 1 দিন 2 দিন নয়, টানা 2 মাস তাকে হোল্ডিং সেন্টারে আটকে রাখা হয়। সেখান থেকে সীমান্তে বিএসএফ এর হাতে পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে পাচার করে দেওয়া হয়, পুশব্যাক করে দেওয়া হয় বাংলাদেশে। ভাবুন তো, নিজের দেশের সরকার হঠাৎ আপনাকে বিদেশি বানিয়ে দিল, কেমন লাগবে?
তারপর তারপর কোর্টে লড়াই, প্রমাণ, অপমান, এসবের পর শেষ পর্যন্ত গত বছর স্বাধীনতা দিবসের রাতে দেশে ফিরতে পেরেছিলেন আমির। হয়রানি অত্যাচারের শেষে স্বাধীনতা দিবসে নিজের দেশে ফেরেন এক বৈধ ভারতীয়। আমাদের রাজ্যে এখন তোলাবাজির জন্য গ্রেফতারের ধুম পড়েছে, ঠিকই আছে, কিন্তু একজন ভারতীয় নাগরিককে তুলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো, তার জন্য কারো শাস্তি হলো? কাউকে গ্রেফতার করা হলো? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোনো ভূমিকা নিল না। একজন গরিব মানুষ, তার হাতে সব নথিপত্র থাকে, জন্মের সার্টিফিকেট থাকে, যার বাড়ি বন্যায় ভেসে গেছে, তিনি নথিপত্র কোথায় পাবেন? তাহলে কি হবে শুন। বীরভূমের সোনালী বিবি প্রায় 20 বছর ধরে দিল্লিতে কাজ করতেন। কাগজ কুড়ুনির কাজ, গৃহ পরিচারিকার কাজ। 8 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে তার স্বামী দানিশ আর 8 বছরের ছেলে সাবিরকে বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে যাওয়া হয়, তারপর বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। একই ঘটনা ঘটে বীরভূমেরই পরিযায়ী শ্রমিক সুইটি বিবি ও তার 2 সন্তানের সঙ্গেও। এরপর আরো মজার কথা, কলকাতা হাইকোর্ট তাদের দেশে ফেরানোর নির্দেশ দেয়, কিন্তু কেন্দ্র সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। কেন? দেশের বৈধ নাগরিককে অবৈধ প্রমাণে কেন্দ্রের এত উৎসাহ কেন? যাই হোক, সুপ্রিম কোর্টের নির্দেশে সোনালী ও তার ছেলে দেশে ফিরেছে। সুপ্রিম কোর্টে কেন্দ্র কথা দিয়েছিল 10 দিনের মধ্যে সোনালীর স্বামী দানিশ, সুইটি ও তার বাচ্চাদের ফেরায়নি। কেন্দ্র তারপর বলেছে তাদের ফেরানোর পর আবার নাগরিকত্ব যাচাই হবে। কেন? দেশের নাগরিককেও বিশ্বাস করতে পারছে না দেশের সরকার? আমাদের কি নাগরিকত্বের কোনো প্রমাণপত্র আছে? না, নেই। আধার কার্ড, ভোটার কার্ড কোনোটাই নাগরিকত্বের প্রমাণপত্র নয়। কেন্দ্র এত কিছু করছে, কেন সব নাগরিককে একটা প্রমাণপত্র দিচ্ছে না? তাহলে তো লেটা চুকে যায়। কিন্তু তাহলে তো পাবলিককে লেজে খেলানো যাবে না। রাজ্যের সীমান্তের কয়েকটা জায়গায় মানুষের ভিড় দেখিয়ে মিডিয়া বলছে অনুপ্রবেশকারীরা পালাচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন জলদি ভাগো। কিন্তু তাদের সংখ্যা কত? কয়েকশো, বড়জোর কয়েক হাজার। কিন্তু এই যে বলা হচ্ছে কয়েক লক্ষ, কয়েক কোটি, জনবিন্যাস পাল্টে যাচ্ছে, কেন্দ্র কমিটি তৈরি করেছে। লক্ষ লক্ষ মুসলমান অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে, দখল করে নিচ্ছে। এসব বললে হিন্দুরা ভয় পাবেই। সেই ভয়ের নিচে চাপা পড়ে যায় বেকারত্ব, দারিদ্র, দাম বাড়া, কৃষকের সমস্যা, যেগুলো হিন্দু আর মুসলিম সবার সমস্যা। অনুপ্রবেশকারী হয়ে ওঠে সবচেয়ে সুবিধাজনক অস্ত্র, তাই না? অনুপ্রবেশকারী বলে ভারত যাদের পুশব্যাক করছে তাদের নিচ্ছে না বাংলাদেশ। তারা বলছে পদ্ধতি মেনে কাজ করছে না ভারত। চিড়ে চ্যাপ্টা হচ্ছেন কয়েকশো মানুষ। হ্যাঁ, তারা মানুষ, পেটের জ্বালায় সীমান্ত পেরিয়ে আসা মানুষ। চারপাশে ভয়, সন্দেহ, বিদ্বেষের হাওয়া, জীবনের আসল প্রয়োজনগুলো আড়ালে চলে যাচ্ছে। লক্ষ লক্ষ বৈধ নাগরিকের নাম ভোটার লিস্টে নেই, তা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সরকার ব্যস্ত অনুপ্রবেশের জন্য, যার পাকা তথ্য সরকারের হাতে নেই। এটা কোনো সুস্থ দেশ তৈরি করতে পারে? বিশেষত মুসলিমদের মনে সব সময় সন্দেহ ভাজন এই তকমাটা লাগার ভয়। একবার এই তকমা লাগলে আপনি আর শুধু মানুষ না, আপনি একটা ফাইল, একটা নম্বর, একটা সন্দেহ। কাল যদি আপনার দরজায়ও এই সন্দেহ এসে দাঁড়ায়, তখন কি হবে? সরকার বলছে 1 মাসের মধ্যে অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হবে। বেশ ভালো কথা, কিন্তু আরো ভালো লাগতো যদি সরকার বলতো 3 মাসের মধ্যে অশিক্ষা শেষ, 6 মাসের মধ্যে সবার কাজ, 1 বছরের মধ্যে গরিবি ভ্যানিশ। কেমন হতো তাহলে? জীবনের ওইসব জ্বলন্ত সমস্যা থেকে চোখ অন্যদিকে ঘুরিয়ে দিতেই কি সরকারের এই নিত্য নতুন ছলচাতুরি? হতে পারে ওই ইস্যুগুলো ভোটে লাভ দেবে, হতে পারে বিদ্বেষ বাড়লে রাজনৈতিক এজেন্ডা সফল হবে, কিন্তু একটা সুস্থ দেশ তৈরি হবে, দেশ এগোবে।
আপনার কি মনে হয় নিচে কমেন্ট বক্সে লিখুন। আজ এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন।